নিশ্চিন্দাপুর গ্রামে বিমল তার দুই বউ সরলা ও আদুরিকে নিয়ে বসবাস করত। বিমলের বড় বউয়ের নাম ছিল সরলা আর ছোট বউ ছিল আদুরি। বুঝলে বড় বউ, তোমার রান্নার কোনো জবাব নেই। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই গরম গরম সিঙাড়া, উফ, মনটা ভরে গেল। আদিক্ষেতা রঙ্গ তামাশা দেখলে গাটা একেবারে জ্বলে যায়। সারাদিন খালি বড় বউয়ের রান্নার প্রশংসা ছাড়া মুখে আর ওনার কোনো কথা নেই। তুমি সিঙাড়া খেতে ভালোবাসো সে তো আমার অজানা নয়, তাই ভাবলাম সন্ধেবেলায় একটু গরম গরম সিঙাড়া ভেজে নিয়ে আসি। কারখানাতে অত খাটাখাটনির পরেও তোমার হাতের রান্না খেয়ে যেন সমস্ত ক্লান্তি জুড়িয়ে যায় বড় বউ। যাই হোক, আর দেরি না করে এবার সিঙাড়াটা খেয়ে নি। আরে আরে, বিমল যে, ভালোই হলো রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। আর বলো না ভাই, অনির্দিষ্টকালের জন্য আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেছে। কি বলছো রতনদা? কারখানা বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য? সে কি, এবারে তো না খেয়ে মরে যাব আমরা। ওই কারখানার ওইটুকু মাইনাতেই যে আমাদের সংসারটা চলতো। হ্যাঁ রে বিমল, আমিও তো সেটাই ভাবছি। ঘরে বউ বাচ্চা আছে, এবার ওদের কি খেতে দেব? না খেতে পেয়ে যে মরে যাব। একটা দুঃসংবাদ আছে, বুঝলে আদুরি, বুঝলে সরলা, আমাদের কারখানাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এবার যে কি করে সংসার চালাবো আমার তো কিছুই মাথায় আসছে না। আহা, এতে এত চিন্তা করছো কেন? জীবনে সব দিন তো আর সমান যায় না। ভালো মন্দ মিশিয়েই তো জীবন। তোমার যদি কিছু অসুবিধা না থাকে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। তবে আর দেরি করছো কেন বড় বউ? তোমার মাথায় কি বুদ্ধিটা এসছে তাড়াতাড়ি বলে ফেলো দেখি। তুমি আগের দিন আমার সিঙাড়ার খুব প্রশংসা করছিলে, তাহলে গ্রামের ওই বটগাছটার পাশে যে খোলা মাঠটা আছে ওখানেই যদি সিঙাড়া বিক্রি করা যায় তাহলে কেমন হবে? চমৎকার গিন্নি, চমৎকার, খুব ভালো বুদ্ধি দিয়েছো। তাহলে আর দেরি না করে কাল থেকেই শুরু করা যাক। সরলা, তুমি সিঙাড়াটা ভেজে দেবে, আর আদুরি, তুমি সিঙাড়ার পুরটা সরলার কাছ থেকে কী করে বানাতে হয় খুব ভালোভাবে শিখে নেবে। তোমরা দুজনে মিলে সিঙাড়া তৈরি করবে, আর আমি বাজারে গিয়ে বিক্রি করে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করবে না। ওই সিঙ্গারার পুর কী করে তৈরি করতে হয় আমি খুব ভালো করে জানি। এমন পুর তৈরি করে দেব না, তোমার সিঙ্গারা চচ্চর করে বিক্রি হবে। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? এই এক ঝুড়ি সিঙ্গারার পুর আমি বসে বসে তৈরি করব? মাথা খারাপ? আমার হাতের এই সুন্দর সুন্দর আঙুলগুলো সব নষ্ট হয়ে যাবে তো। তার থেকে ভালো দিদিকে গিয়ে বলি যে সিঙ্গারার পুরটা তৈরি করে দিতে। দিদি, ও দিদি, আমার না শরীরটা খুব খারাপ লাগছে সকাল থেকে। তুমি ওই সিঙ্গারার পুরগুলো তৈরি করে সিঙ্গারাটা একটু ভেজে দিতে পারবে গো? হ্যাঁ রে ছোট, আমি তো তোকে ছোট বোনের মতোই দেখি। তোর শরীরটা যখন ভালো না, তুই গিয়ে একটু শুয়ে পড়। আমি উঠোনটা ঝাড় দিয়ে রান্নার সব কাজ সেরে নেব, কোনো চিন্তা করিস না। দিদি, আমার না একটা কথা ছিল। উনি যদি এসে কিছু জিজ্ঞেস করেন তাহলে তুমি কিন্তু বলবে সিঙ্গারার পুরটা আমি বানিয়েছি, আর আমি যে এখন ঘুমোতে যাচ্ছি তুমি কিন্তু ওনাকে বলবে না। তুই ওসব নিয়ে কিচ্ছু ভাবিস না, লক্ষ্মী বোন আমার। যা, এবার গিয়ে বিশ্রাম নে, আমি সব কাজ সেরে নেব। কি গো ছোট বউ, বলি সিঙাড়া আর কত দূর বাকি? আমি যে এবার ঝুড়ি নিয়ে বাজারে বেরোবো। আমার যেটুকু কাজ ছিল আমি সব করে দিয়েছি।
সিঙাড়ার পুর খুব সুন্দর করে তৈরি করে দিয়েছি। এখন দিদি রান্নাঘরে সিঙাড়া ভাজছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে এখন বড় গিন্নিকে জিজ্ঞেস করি তার আর কতটা বাকি। কি গো বড় বউ, বলি সিঙ্গারা ভাজতে ভাজতে যে বেলা গড়িয়ে দিলে, তা আমি আর কখন নিয়ে যাব? আমার সব সিঙাড়া তৈরি হয়ে গেছে। ওই দেখো, ঝুড়িতে গরম গরম সিঙাড়া রাখা আছে, তুমি এবার নিয়ে যেতে পারো। এরপর বিমল ও আদুরি দুঝুড়ি সিঙাড়া নিয়ে চলে যায়। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে, আর ওই বৃষ্টি ভেজা পরিবেশে গরম গরম সিঙাড়া খেতে চারিপাশে লোক জমা হয়ে যায়। কই, আমাকে 10টা সিঙ্গারা দাও তো, ওই বড় বড় দেখে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ মাসিমা, কোনো চিন্তা করবেন না, আপনাকে বড় বড় দেখেই সিঙাড়া দেব। এই সিঙাড়ার পুর আমি নিজে হাতে তৈরি করেছি, শুধু খেয়ে দেখবেন, তারপরে বলবেন। দিদি, কি আর বলবো, তোমার হাতের সিঙাড়া খেয়ে সবাই যা প্রশংসা করছিল, আর আমি তো বলেই দিয়েছি আমার স্বামীর বড় বউয়ের তৈরি সিঙাড়া, এ যে সে সিঙাড়া নয়। তাই বুঝি ছোট? তাকেও খেয়ে প্রশংসা করলে আমার মনটা খুব খুশিতে ভরে ওঠে। যাই, রাতের জন্য ভাত, মসুরির ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা রান্না করে আসি। তোমার প্রশংসা করতে আমার বইই গেছে। রান্না করবে তুমি, আর নাম কিনবো আমি। সিঙাড়া বিক্রি করে কিন্তু ভালো টাকাই তোমার লাভ হচ্ছে। এবার পুজোয় একটা ঢাকাই জামদানি শাড়ি চাই, এই আমি কিন্তু বলে দিলাম, কোনো রকম অজুহাত শুনবো না। আহা, একটু বোঝার চেষ্টা করো। 2 বইয়ের জন্য যদি ঢাকায় জামদানি আনি, আমি তো ফকির হয়ে যাব। তার চেয়ে ভালো তোমার জন্যই একটা কিনে দেব। আর বড় বইয়ের তো বিশেষ চাহিদা নেই, তাকে দেখি কি দিই। বুঝলি ছোট, তোর মশলাটা বাটা হয়ে গেলে এই তরকারিটা একটু দেখিস তো। বেশি কিছু না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করলেই হবে। আমি একটু গরুকে খাবার দিয়ে আসি। দিদি, তুমি তো জানো রান্নার ধোঁয়াতে আমার বড্ড শ্বাসকষ্ট হয়। তার চেয়ে ভালো তুমি রান্নাটা সেরে দিয়েই গরুকে খাবার দিতে যাও। মশলা বাটবো, আবার রান্নার ধোঁয়াও নাকে নেব, না না, ওসব হবে না। বলছি, সামনেই তো দুর্গাপুজো আসছে। আগেরবার তুমি কিন্তু কোনো নতুন জামা নাওনি, এবারে কিন্তু একটা নতুন জামা নিও। আর আমার কিছু লাগবে না। তা বেশ তো, তা তোমার যখন কিছু লাগবে না, আমি কিন্তু আর কিছু কিনে দিচ্ছি না এবছর। সে ঠিক আছে। এরপর 1 মাস বাদে বিমলের বড় বউ সরলা অসুস্থ হয়ে পড়ে। সে সংসারের কোনো কাজ করার মতো আর ক্ষমতায় থাকে না। বলছি বড় বউ, তোমার শরীর তো একদম দেখছি ভালো যাচ্ছে না। তুমি বরং কটা দিন বাপের বাড়িতে গিয়ে থেকে এসো। আমার শরীর একদম ভালো নেই গো, আমি খুব দুর্বল হয়ে পড়েছি। তুমি বরং আমাকে কটা দিনের জন্য বাপের বাড়িই রেখে এসো। আমি চলে গেলে সিঙ্গারার ব্যবসাটাকে দেখবে, তোমাকে একাই যেতে হবে, কিছু করার নেই। আমি সরল মনের মানুষ, তাই সংসারে কোনো দামই পেলাম না। এতদিন সংসারে খাটার পরেও আজ অসুস্থ যখন হলাম, আমাকে একাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো।
হায় হায়, এইবারে এইবারে আমি কি করব? এতদিন তো সংসারের সমস্ত দায়িত্ব আর কাজ দিদি সামলাতো। দিদি অসুস্থ হয়ে গিয়ে বাপের বাড়ি চলে গেল, আর আমার ওপর এত কাজের বোঝা। না না, আমি এত কাজ তো সামলাতে পারবো না। তার চেয়ে ভালো আমি ওনাকে গিয়ে সব সত্যিটা বলে দিই। আমার তোমাকে অনেক সত্যি কথা বলার আছে। আমি আমি এই সংসারে কোনো কাজই করতাম না, আর ওই যে সিঙ্গারার পুর সমস্ত দিদিই করতো। আমি শুয়ে বসে কাটাতাম। তুমি তুমি দিদিকে নিয়ে এসো গো। দিদিকে এখানেই আমরা চিকিৎসা করে সুস্থ করে তুলবো। কি বলছো গিন্নি? আদুরি, তুমি এতদিন আমাকে এগুলো কিছুই বলনি? হায় হায়, আমিও বড় বউ সরলাকে কত ভুল বুঝেছি, হয়তো কারণে অকারণে অনেক কথাও শুনিয়েছি। হায় হায়, আমি যে বড় ভুল করেছি। না না, আর দেরি নয়, এবারে আমাকে যেতে হবে, তাকে নিয়ে আসতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও, দিদিকে নিয়ে এসো। আমার যে ক্ষমা চাওয়ার আছে। সরলা, তোমার এই সহজ সরল মনটাকে আমি বুঝে উঠতে পারিনি। আজ আমার চোখ খুলে গেছে, তাই তোমাকে নিতে চলে এলাম সরলা। এমন করে বললে আমার যে বড় কষ্ট হয় গো। তোমরা তো সবাই আমার নিজের লোক, আর আদুরি আদুরি তো আমার ছোট বোনের মতোই। আমি তো কিছু মনে করিনি গো। আদুরি আমাকে সব কিছুই বলেছে, তাই তো তোমাকে নিতে চলে এলাম নিজের ভুল বুঝতে পেরে। আর তোমার চিকিৎসাও আমি ওই গ্রামেই করাবো। দিদি গো, দিদি, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। তোমাকে ছাড়া এই ঘর অসম্পূর্ণ দিদি। তুমিই এই বাড়ির লক্ষ্মী। তুমি ছিলে না, ঘরে শান্তি ছিল না গো। আমাকে তুমি ক্ষমা করে দিও। না রে ছোট, ওভাবে বলিস না। তুই তো ছোট, আর ছোটদের ছোট ছোট ভুলগুলোকে বড়রা যদি ক্ষমা নাই করে দিতে পারলো, তাহলে তারা কিসের বড় হলো বলতো? আচ্ছা দিদি, ঠিক আছে। এবার থেকে একবেলা তুমি রান্না করবে আর একবেলা আমি রান্না করব। দুজনেই মিলে ঝুলে সংসারের সমস্ত কাজ করব। এই যে বেলা 10টা বাজতে চললো, এখনো উনি নাক ডেকে ঘুমোচ্ছেন আর হিজিবিজি কি সব বকে চলেছেন। গিন্নি, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। কি সুন্দর চালতার স্বপ্ন দেখছিলাম, চালতার আচার। আহা আহা হা হা হা, মরে যাই। ঘরে এক ফোঁটা চাল নেই, আর উনি বসে বসে চাল তার আচারের স্বপ্ন দেখছেন। কি কুক্ষণে যে তোমার সাথে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল কে জানে। এই 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 এক্ষুনি বাজার যাবে আর ঘরের সমস্ত মুদিখানা নিয়ে আসবে। সেই সকাল থেকে আমি কাজ করেই যাচ্ছি, আর একজন নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছে। আহা, বাজার হাট তো হবে না। তোমাকে তো বলতে ভুলে গেছিলাম, তোমার বাবা কাল চিঠি পাঠিয়েছিল। তোমার বাপের বাড়িতে এখন বেশ কয়েক দিনের জন্য তোমাকে আর আমাকে থাকতে বলেছে। তা বেশ ভালোই হলো, আমি এখন বসে বসে খাবো আর ঘুমাবো। তোমার তো দেখছি লজ্জা শরমের বালাই কিছুই নাই। শ্বশুর বাড়িতে বসে বসে খাবে, তা আবার এত গর্ব করে বলছো। আর এদিকে দোকানপাট যে লাটে উঠবে, সেদিকে কি খেয়াল আছে না নেই? আহা, ওসব এখন ভেবে কি হবে। আমি এখন খাবো আর ঘুমাবো। হি 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 হি। এটা হলো মিনতির বাপের বাড়ি, আর মিনতি তার বাবা মার একটা মাত্র মেয়ে। মেয়ে জামাইকে ডেকে পাঠিয়ে তুমি খুব ভালো করেছো।
সেই অনেক দিন হলো মিনতি বাপের বাড়ি থেকে গেছে। মেয়েটার কথা বড্ড মনে পড়ে। আহ গিন্নি, তোমার কি খালি একাই মিনতির কথা মনে পড়ে নাকি? মিনতি তো আমারও মেয়ে। তাছাড়া মিনতি ছাড়া আমাদের তো আর দ্বিতীয় কোনো সন্তান নেই, তাই মিনতির কথা আমারও মনে পড়ে। তাই তো জামাইকে ডেকে পাঠালাম। তা জামাই যে খেতে ভালোবাসে সে তো তোমার অজানা নয়। তা কাল কিন্তু সকাল সকাল বাজার যাবে, আর বাজার থেকে ইলিশ মাছ, কাতলা মাছ, একটু মুরগির মাংস, কচুর শাক নিয়ে আসবে। আহা গিন্নি, ওই একদিনে অত রান্নার ঝামেলা কেন নেবে? আমি তো জামাইকে বেশ কয়েকদিনের জন্য থাকতে বলেছি। তোমার কিসের চিন্তা? তাই হালকা হালকা রান্না হলেই ক্ষতি কি? না না, ওসব হবে না। যতদিন মেয়ে জামাই বাড়িতে থাকবে অনেক রকমের রান্না করে আমি কিন্তু খাওয়াবো, বলে দিলাম। ঠিক আছে, তাহলে বেশ তো। তোমার যখন খাওয়ানোর ইচ্ছা হয়েছে, তাহলে কাল সকাল সকাল গিয়ে যা যা বললে সব বাজার করে এনে দেব। গিন্নি, এই সকাল সকাল ঝাড় দেওয়া, ঘর পোছা এসব নিয়ে যে তুমি লেগে গেলে, বলি রান্না বান্না কখন করবে? মেয়ে জামাই যে কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। জামাই মানুষ ঘরে আসছে, ঘরদোর একটু পরিষ্কার না করলে কি হয় নাকি? আমি ঠিক সব রান্না বান্না করে নেব। বেশ বেশ, তাহলে তোমার ওই ঝাড় দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও। আমাদের জামাই কিন্তু এসেই খেতে বসবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রান্নাঘরে ঢুকছি। সব রান্না সময় মতো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই গিন্নি, আমি একটু বেরোলাম, ওই মহাজনের সাথে একটু দরকারি কথা আছে। ফিরতে ফিরতে কিন্তু বিকেল হবে। ঠিক আছে, সাবধানে যেও। আমারও এদিকে রান্না বান্না সব হয়েই এসছে। মেয়ে জামাই এলেই খেতে দিয়ে দেবো। পেটো গ্রাম একটা, শ্বশুর বাড়িতে বসে বসে খাবে বলে আনন্দে মরে যাচ্ছে। দেখো দেখো দেখো, কোনো লজ্জা নেই। এই গিন্নি এরকম মুখটা বেজার করে কেন আছে? বাপের বাড়ি যাব বললে মেয়েরা তো আনন্দে লাফাতে শুরু করে। আমার গিন্নির মুখটা এরকম বেজার কেন? কে জানে বাবা, বোঝা দেয়। এসো এসো জামাই বাবা জীবন, কতদিন পরে তোমাদেরকে দেখলাম। আহা, তা মিনতি, এত দেরি হলো কেন আসতে? সে কথা তুমি তোমার জামাইকেই জিজ্ঞেস করো মা। বেলা 10টা পর্যন্ত উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। ডেকে ডেকে তবে তো ঘুম থেকে তুলে নিয়ে এলাম। তা জামাই বাবা জীবন, তোমার রাস্তা দিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা, অসুবিধা কিসের? আমি তো ভারী আনন্দে আনন্দে এলাম, ওই গরুর গাড়িতে চেপে টুকটুক টুকটুক করে। আমার তো বেশ ভালোই লাগছে। বেশ কদিন এখন আমাকে আর দোকান সামলাতে হবে না। আমি খাবো আর ঘুমাবো। বেশ বেশ, গরম রান্না ঠান্ডা হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে বসে পড়ো, আমি তোমাকে খেতে দিয়ে দিই। আহা মা, কত কি রান্না করেছেন! মাংস, তার সাথে আবার ইলিশ মাছ, আবার কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আহা, দারুণ দারুণ। খাও বাবা খাও, পেট ভরে খাও। কাল রাতেই আমি তোমার বাবাকে বলেছিলাম
তুমি যা যা খেতে ভালোবাসো সেগুলো নিয়ে আসতে। হুম হুম, ওই বসে বসে খেতে পেলে একজন আর কিছু চাই না। এরপর দেখব কোন দিন পেটটা ফেটে গেছে। আমাদের জামাইয়ের মনটা সহজ সরল, কিন্তু বড্ড কুঁড়ে প্রকৃতির। তা যাই হোক, তা জামাই পেট ভরে খেয়েছে তো? হ্যাঁ গো হ্যাঁ, পেট ভরে খেয়ে এখন উঠোনে নাক ডেকে ঘুমাচ্ছে। বুঝলাম। তা মিনতিকে বলো জামাইকে একটু ডেকে দিতে। সন্ধ্যা হয়ে গেছে তো, এতক্ষণ অবধি ঘুমিয়ে থাকা ভালো নয়। হে ভগবান, এই লোকটাকে নিয়ে যে আমি কি করি! উফ, সেই তখন থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো একজনের ঘুম থেকে ওঠার নাম নেই। বলি, শুনছো শুনছো, কই গো, ওঠো গো। আহা, দিলে তো ঘুমটা ভাঙিয়ে ওই কাতলা মাছের পেটিটা মুখে ঢোকাতে যাব আর ব্যাস, তোমার গলার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। এই, তোমাকে কাতলা মাছের পেটি খেতে হবে না, যাও ওঠো, বাবা ডাকছে, বাবার কাছে গিয়ে বসো। তা জামাই, তোমার ব্যবসার কাজ সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সেসব তো ভালোই চলছে, তবে ওই প্রতিদিন দোকানে যেতে ভালো লাগে না। ওই মাঝে মাঝে একটু যাব, আর সারা বছর বসে বসে খাবো, এটা হলে খুব ভালো হতো। কি আর করা যাবে। হা হা, তা বেশ ভালো বলেছ। তা তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে। পরশুদিন রাতে মা কালী আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে আমার যে কটা জমি আছে তা আমার একমাত্র মেয়ের বর মানে তোমাকে দিয়ে চাষ করাতে। আর এও বলেছে জামাই যদি ওই 3 দিনের মধ্যে আমার জমিটা চাষ না করতে পারে আমার মৃত্যু নির্ধারিত। সে কি, স্বপ্নে মা কালী আপনাকে আদেশ দিয়েছে আমাকে দিয়ে জমি চাষ করাতে? তা আপনার আপনার মৃত্যুর প্রসঙ্গ যেখানে উঠে এসেছে, সেখানে আমাকে তো জমি তাহলে চাষ করতেই হবে। তা তুমি যখন রাজি আছো তাহলে আর কি, কাল থেকেই আমার জমিতে চলে যেও। মলজা, জমি চাষ করতে গিয়ে এ তো দেখছি এখনো ফোঁস ফোঁস করে ঘুমাচ্ছে। কই গো, বলি ওঠো গো, জমি চাষ করতে হবে গো। এই তো আমি তো উঠেই পড়েছি, এই এক্ষুনি যাচ্ছি চাষ করতে। তা মিনতি, একটা কথা ছিল, বলছি যে ওই যদি চাষ করতে করতে খিদে পেয়ে যায়, আমাকে তার থেকে ভালো একটু গুড়মুড়ি একটুখানি কোচড়ে বেঁধে দিও। বেশ বেশ, তাই দিচ্ছি। এখন আর দেরি না করে তাড়াতাড়ি মাঠের কাজে চলে যাও দেখি। ওরে বাবা রে, এ তো দেখছি সমুদ্রের মতো, চারিদিকেই মাঠ, এত জমি চাষ করতে হবে আমাকে। হায় হায়, কিন্তু কি আর করা যাবে, আমি চাষ না করলে শ্বশুর মশাই যে মারা যাবে, মা কালীর আদেশ যে। 3 দিনের মধ্যে এতটা জমি লাঙল দিয়ে খুঁড়ে আবার ধানের চারা লাগাতে হবে। না না, আর দেরি না করে এবার তাড়াতাড়ি কাজে নেমে পড়ি। তা জামাই বাবা জীবন, তুমি আমাকে বাঁচালে। 3 দিনে তুমি ধানের চারা লাগিয়ে দিয়েছো, এ কিন্তু মুখের কথা নয়। কি আর করব বাবা, আমাকে যে এটা করতেই হতো। আপনার যেখানে জীবন মরণ প্রশ্ন, তার মধ্যে আবার মা কালীর স্বপ্নাদেশ, না না, আমাকে তো করতেই হতো। তা অনেক পরিশ্রম হয়েছে তোমার, এবারে পেট ভরে খেয়ে একটু বিশ্রাম নাও দেখি।
জামাই বাবা জীবন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কাল রাতে মা কালী আবার এসেছিল, তার স্বপ্নাদেশ পেয়েছি যে। সে কি? আবার কিসের স্বপ্নাদেশ বাবা? স্বপ্নে মা কালী বলল, এর আগে তিনি অর্ধেক কথা বলেছিলেন, তাই কাল রাতে এসে বাকি অর্ধেক কথা বলে দিয়ে গেলেন। মা কালী বললেন, যে জমিতে তোমার জামাই চাষ করেছে সেখানে এবারে কলসি কলসি মোহর পাওয়া যাবে। তাই নাকি বাবা? তাহলে এবার আমাকে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না। কাল সকালে গিয়ে তুমি বরং আমার চাষের জমি থেকে ওই মোহরগুলোকে তুলে নিয়ে এসো। এ কি? শ্বশুর মশাই তো দেখছি আমাকে একদম ঠকিয়ে দিল। জমিতে তো ধান দেখছি, মোহরের তো নাম বংশ নেই। কিন্তু জামাই বাবা জীবন, আমি যে মোহর দেখতে পাচ্ছি বাবা। সেটা কি করে সম্ভব? আমি তো ধানই দেখছি। এটা খুব সহজ হিসাব। এই যে জমিতে এত ধান দেখছো, এই ধান আমি মহাজনের কাছে বিক্রি করে টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি মোহর কিনবো। তারপর সেই মোহর আমি তোমাকে দেব, যাতে তুমি কিছুদিন কাজ করে সারা বছর বসে বসে খেতে পারো। হা হা হা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সে যাই হোক, শ্বশুর মশাইয়ের বুদ্ধিখানা মন্দ নয়। একটুখানি চাষ করব আর সারা বছর বসে বসে খাবো আর ঘুমোবো।